মনিরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন আমরা দেখতে পেলাম যে অনেকগুলো অ্যাক্টরকে অ্যাক্টিভেট করা হলো এবং পরবর্তীতে তো প্রমাণ হচ্ছে এই ধরেন 7.62 রাইফেলের গুলি থেকে শুরু করে স্নাইপার রাইফেলের গুলি থেকে শুরু করে এবং এই যে জানালায় মানে বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা মানুষকে গুলি করা হয়, যেটা বলা হয়েছে র্যাব গুলি করেছে হেলিকপ্টার থেকে। পরবর্তীতে দেখা গেল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, ওখানে কেউ না কেউ স্নাইপার মানে গুলি করেছিল। এই পুরো ডটগুলো মেলালে তাহলে, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বলেছেন তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল, তাদের তো তারা নিশ্চয়ই দেশের ভিতর ট্রেনিং নিয়েছিল, তাদের অস্ত্র এসেছিল। এবং আমি পরবর্তীতে আমার রিসার্চ বলছে যে কিছু অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জ্ঞাতসারে বাংলাদেশে প্রবেশ করেছিল। আপনি এই বিষয়ে আমাকে যদি একটু আলোকিত করেন। দেখুন, অস্ত্র, অবৈধ অস্ত্রের সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয় বাংলাদেশের মতো দেশে। এখানে ভারতে অনেক জায়গায় এই অবৈধ অস্ত্রের কারখানা আছে যেটা সরকারের অজ্ঞাতসারেই হয়। তারপরে মিয়ানমারে একটা ইনসার্জেন্সি অবস্থা চলছে বাংলাদেশের সীমান্তে, সেখানে মানে আরসা আরএসও দের কাছে অস্ত্র আছে আরাকান আর্মির কাছে। ওইদিকে কুকি চীন যেটা, তাদের কাছে অস্ত্র আছে। ইন্ডিয়ার অনেকগুলো ইনসার্জেন্ট গ্রুপ আছে যাদের কাছে অস্ত্র আসে। আমরা তো 10টা তো সেটা ইনসার্জেন্ট গ্রুপগুলোকে যেমন নানাভাবে আইএসআই তাদের সাপোর্ট করে, অস্ত্র সরবরাহ করে। আমরা 10 ট্রাক অস্ত্রের কথা জানি। এইরকম 10 ট্রাক যে হয়তো একটা ধরা পড়েছে, বাকি 10 ট্রাক না হোক 2-5 ট্রাক তো বিভিন্ন সময় এসছে, যেটা আসলে আমাদের যেহেতু নিরাপত্তা ব্যবস্থা মানে বর্ডার সুরক্ষা তো এত স্ট্রং নয়, তো সেটা সম্ভব। তো ফলে অবৈধ অস্ত্র তো, এবং বাংলাদেশেও কক্সবাজারের মহেশখালী এবং চকরিয়া, এখন ওটা ঈদগড় বা ঈদগাহ বলে, ওই জায়গায় এই অস্ত্র মানে লোকাল অস্ত্র বহু বছর ধরে কিছু মানুষ বানায় দেশি অস্ত্র। তো ফলে মানুষ তো মানে কার্যকর গুলি করা তো আসলে কোনো মানে কামারের দোকানেই বানাক আর যেখানেই বানাক, গুলি ফুটলেই তো হলো, এটা তো মানুষ মানে। আর আমরা জানি যে বিভিন্ন সময় আন্দোলনের গতি বৃদ্ধি করার জন্য, যেমন কয়েক বছর আগে আমাদের একজন রাজনৈতিক নেতা যিনি মাহমুদুর রহমান মান্না, তার একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল, যেন বলছিল যে একটা লাশ পড়লে তখন ডাকসুতে একটা লাশ পড়লে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশ পেলে আন্দোলনটা চাঙ্গা হয়ে উঠবে। হ্যাঁ, তো এইটার তো ফলে সকল ধরনের যে তৎপরতা তাদের ছিল, ডিপ স্টেট এবং তাদের এজেন্টদের, পাশাপাশি সরকার বিরোধী শক্তিগুলো এবং হিজবুত তাহরির, তারপরে আনসার ইসলাম, হেফাজতের একটা অংশ, উগ্র অংশটা, এরা সবাই কিন্তু এটার সাথে ইনভলভ হয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা জানি যে পলিটিক্যাল জামাত ইসলামের যেমন একটা ক্যাডার বাহিনী আছে, প্রশিক্ষিত ক্যাডার আছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য দলেও কিছু তো অস্ত্রধারী লোক থাকেই, যেটা বিএনপিতে, আওয়ামী লীগেও কিছু ছিল, বিএনপিতেও তো একটা বড় অংশ আছে অস্ত্রধারী। তো ফলে এই সকল অস্ত্র ব্যবহার হয়েছে। পাশাপাশি 18 তারিখের দিকে নরসিংদীর কারাগারটা একেবারে সকল অস্ত্র 86 এর মতো বোধহয় আধুনিক অস্ত্র, এগুলো লুট হয়ে যায়। এবং আমি বোধহয় 22 তারিখের দিকে আমি ওইটা ইন্সপেক্টর জেনারেল আমরা ওইটা সরেজমিনে দেখতে গিয়েছিলাম। পুরো জেলখানাটা একেবারে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে। তো ফলে অস্ত্রের যোগান আসা খুব কঠিন কাজ নয় আমাদের পার্বত্য অঞ্চলে। 18 তারিখে যখন নরসিংদী কারাগারের মতো এরকম একটি কারাগার যেখানে অনেক জঙ্গিরা ছিল, সেটা ভেঙে জ্বালিয়ে সেখান থেকে লোকজন বেরিয়ে যায়, অস্ত্র চুরি হয়ে যায়, মানে লুট হয়ে যায়, আপনারা কি তখনও বুঝতে পারছিলেন না যে এটা আসলে মানে ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে? সরকার কি তখন বুঝতে পারছিল কিনা? এটি সরকার বুঝতে পেরেছিল, মানে এটা তো 18-19 তারিখে সরকারের মানে সরকার, আমি যেহেতু সরকারি চাকরিতে নাই, সেই হিসেবে বলতে পারি যে আমার যে অবজারভেশন সেটা হলো যে 18 তারিখ পর্যন্ত আসলে সরকার এদের শক্তিটাকে আন্ডারস্টিমেট করেছিল। 19 তারিখে গিয়ে সরকার বুঝতে পারে, যে কারণে 19 তারিখেই মিটিং করে 20 তারিখ থেকে
কারফিউ এবং যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তো ওই সময়টা তো আসলে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সরকার চেষ্টা করেও আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ এত এত নানামুখী শক্তি ওইটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। এবং তারপরও দেখেন যে 20 তারিখে যখন সেনাবাহিনী মোতায়েন হলো, 22-23 তারিখের দিক থেকে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। 21 তারিখে যেমন রায়টা হয়, জুলাইয়ের 21 তারিখে অ্যাপিলেট ডিভিশন রায় দেয় যে অর্থাৎ হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দেয়, অর্থাৎ আগে সেই ইয়েতে চলে যায় যে কোটাবিহীন যেটা এখনো আছে, তো সেটা হয়ে যায়। তো ফলে ওইটার কারণে একটা তো কিছুটা কিছু লোক তো যারা সাধারণ ছাত্ররা ওখান থেকে কিন্তু কেটে পড়ে, কিন্তু তখন রাজনৈতিক শক্তিগুলো পাশাপাশি যারা এই যে সন্ত্রাসী বাহিনীগুলো এরা কিন্তু তখন এই আন্দোলনটা চালিয়ে গেছে। আপনি কিশোর গ্যাং ব্যাপারটাকে কিভাবে দেখেন? কিশোর গ্যাংয়ের যুক্ত হওয়া এবং সারা বাংলাদেশ থেকে কিশোর গ্যাংদের নিয়ে এসে ঢাকায়, চিটাগং এর মতো জায়গায় ব্যবহার করা। দেখুন, সারা দেশ থেকেও আনার দরকার নাই। ঢাকা এবং ঢাকার আউটস্কার্টে যারা আছে এরাই তো সংখ্যায় মানে 50,000-এর উপরে হবে আমার ধারণা। কারণ এই 50,000? হ্যাঁ, আপনার এদিকে সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে এই গাজীপুরের কিছু অংশ, অর্থাৎ টঙ্গী গার্মেন্টস এলাকা, তারপরে কিছু মাদ্রাসার ছাত্র আছে যারা, বিশেষ করে তামিরুল মিল্লাত যে মাদ্রাসা টঙ্গীতে সবচেয়ে বড় মাদ্রাসা, যাত্রাবাড়িতে ওদের শাখা আছে। ঢাকা শহর তো চারদিক দিয়ে মাদ্রাসা দিয়ে ঘেরা। প্রবেশ পথগুলো, ঢাকা শহরের প্রবেশ পথগুলোই তো পুরোপুরি অরক্ষিত। এই মাদ্রাসা কুতুবদিয়া ওইখানে, এই পাশে তামিরুল মিল্লাত, এই পাশে হচ্ছে কি যেন এই কেরানীগঞ্জে যেটা আর কি ওই মাদ্রাসাটা। একটা না মাদ্রাসা এখানে হাজার খানেক মাদ্রাসা হবে ঢাকার আউটস্কার্টে সব মিলিয়ে। তো সবগুলো মাদ্রাসায় তো আর আসলে এই মিলিটেন্ট ট্রেনিং করেও না। অনেক মাদ্রাসা আছে তারা এগুলোর সাথে ইনভলভ হয় না। তো এই যে এবং আপনি যদি দেখেন যে 21 তারিখের পর যখন রায়টা ঘোষণা হলো তখন কিছু মানুষ ডিসইন্টারেস্টেড হয়ে গেল এই আন্দোলন থেকে। তারপরে সরকার ঘোষণা দিল, একটা জুডিশিয়াল কমিশন করলো যে সকল হত্যাকাণ্ডের কারণ, মানে এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী তাদেরকে চিহ্নিত করার জন্য জুডিশিয়াল কমিশন হলো। পরবর্তীতে এই কমিশনের সদস্য প্রথমে হাইকোর্টের একজন জাস্টিসকে দিয়ে হলো, পরে বাড়ালো। তারপর মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গেলেন এবং উনি গিয়ে ঘোষণা দিলেন যে বিনা মূল্যে এদের চিকিৎসা হবে এবং চিকিৎসা না করে যাতে কেউ বের হতে না পারে, যেটাকে দেখলাম যে এই যে অ্যাডভোকেট তাজুল সাহেব যেটা মিস ইন্টারপ্রেট করলো। ওই বেটা তো আসলে ইংরেজি কিছু বোঝে না, যে কারণে ও আর মিনিংটাও বুঝতে না পেরে মিস ইন্টারপ্রেট করেছে। এবং একই সাথে উনি এসবি কে একটা দায়িত্ব, হোম মিনিস্ট্রিকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে আবু সাইদ সহ যারা মারা গেছে তাদের পরিবার বর্গের সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। অ্যাকর্ডিংলি আমরা প্রথম পর্যায়ে 27টার মতো ফ্যামিলি, যেখানে আবু সাইদের বাবা এবং ভাই আরো বেশ কিছু যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে আমরা ঢাকায় নিয়ে আসলাম এবং এনে গণভবনে তাদেরকে হাজির করলাম। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের সাথে কথা বললেন, তাদের সান্ত্বনা দিলেন এবং তাদের যারা মারা গেছে তাদের হত্যার বিচার করবেন যদি কাদের হাতে মারা গেছে সেটি নির্ধারণের পর, এবং প্রত্যেককে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন। এবং উনি ঘোষণা দিলেন যে যারা এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে উনি ক্ষতিপূরণ দেবেন। তো তখন কিন্তু আন্দোলন কিছুটা, মানে সাধারণ যারা ছাত্ররা ছিল তারা কিন্তু তখন অনেকেই আন্দোলনে ইন্টারেস্ট হারাই ফেলছে, কিন্তু তখন আসলে রাজনীতিবিদরা অর্থাৎ সরকার মাঠে নেমে গেছে। এবং আমরা জুলাইয়ের মাঝামাঝি পরপরই আমরা একটা তথ্য পেলাম যে জামাত ইসলামের নেতারা বলা বলি করছে যে এই আন্দোলন, অর্থাৎ তারা যে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক করলো, অর্থাৎ সমন্বয়কের সংখ্যা বাড়লো 6 থেকে, তো ওইটা তখনই তারা বলছে যে এই 5-6 জন থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না, এখন আন্দোলন আমাদের হাতে এবং আমরা এই যে, কারণ সমন্বয়ক সহ সমন্বয়কদের অধিকাংশ আমাদের লোক, কাজে এই আন্দোলন আমরা এই সরকারকে যেতে হবে।
এইটা সিদ্ধান্ত। এবং 26 বা 27 তারিখের দিকে যতদূর মনে পড়ে মির্জা ফখরুল সাহেব যখন ঘোষণা দিলেন যে সরকার পতনের আন্দোলন, এক দফার আন্দোলন, তখন আসলে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনে ছিল না। তো তখন সেনাবাহিনী অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার মানে তো আপনারা মানে এসবি আসলে সরকার পতনের পরিকল্পনার ইঙ্গিত আগে থেকেই পেয়ে গেল, তাহলে 5ই আগস্ট রাষ্ট্র এত দ্রুত ভেঙে পড়লো কি করে? এটি আসলে বলতে হবে যে এইটি ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীর একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন আপনি 5 তারিখের পরে কোনো ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে, যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে, এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে এই মানে এই সরকারের যে একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে, সেইটার পিছনে ছুরিকাঘাত করেছে। যেমন আপনি যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হারুন ইজহার চিটগংয়ের, সে কিন্তু প্রকাশ্যেই বলেছে তাকে ফোন করেছিল একজন কর্নেল, মেজর বা লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল র্যাঙ্কের, যে কোনোভাবে আন্দোলন থামাবেন না। তো এখানে কিছু রিটায়ার্ড এবং সার্ভিং কিছু লোক ছিল, সেটা আমরা বুঝতে পারছি। এইটা যে কারণে এই আন্দোলন যে আপনাদের মধ্যে, এসবির মধ্যে, ডিবির মধ্যে, ডিজিএফআই এর মধ্যে সমন্বয়, এনএসআই এর মধ্যে সমন্বয়